যোদ্ধা হিসেবে নিজেদেরকে ব্যর্থ ফিল করছি, কারণ আজকে এখনো 5 মাস পরে দাঁড়িয়ে আমাদের আহত ভাই বোনদের সম্বন্ধে আমাদের বলতে হয়। আমরা কি যোদ্ধা না? আমরা কি যোদ্ধা? আমরা যোদ্ধা। আমাদের যোদ্ধাদের সম্মান দিতে হবে, রাষ্ট্রকে আমাদের সম্মান দিতে হবে। আমরা কারো আন্ডারে বা কারো অধীনস্থ নয়। প্রাইভেট যখন মাঠে নেমেছিল, প্রত্যেকে একজন লিডার হয়ে নেমেছিল। তখন কেউ জানতো না পাবলিকের কে কে এক্সিস্ট করে। আমরা পাবলিকের কারো চেহারা দেখে মাঠে নামিনি। আমরা আহতদের দেখে নেমেছি, আমরা আমাদের ভাইদেরকে দেখে নেমেছি, আমাদের বিবেক বোধ দিয়ে নেমেছি। আমরা প্রত্যেকে একজন লিডার, আমাদেরকে সেই সম্মান দিতে হবে। এই সম্মান নিয়ে যারা টানাটানি করবে, কারো কে ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতাই হোক। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের নারী বলেন প্রাইভেট বলেন, প্রত্যেক জায়গায় অবহেলিত। কেন? মাঠে যখন দাঁড়িয়েছিল, তখন যখন নারীরা দাঁড়িয়েছিল, তখন তো মনে হয়নি নারীরা রাজপথে যুদ্ধ করতে পারবে না। তখন তো মনে হচ্ছে আমরা নারীদের পিছনে দাঁড়াই। এখন কেন মনে হচ্ছে যে আমার নারীরা যুদ্ধ করতে পারবে না? কেন মনে হচ্ছে যে প্রাইভেটের পোলাপান ফার্মের মুরগি তারা যাইতে পারবে না? কেন? যখন আপনারা ঘরে বসেছিলেন, ভয় পাচ্ছিলেন মাঠে নামতে, তখন আমরা প্রাইভেট মাঠে ছিলাম। আপনাদের গুড়টা হয়নি যে আপনারা রাজপথে নামবেন। তাহলে আজকে আমাদের যখন আহত নিহতদেরকে নিয়ে আমরা অলরেডি আবার সবাই একসাথে হয়ে একবার পাবলিকের সাথে বসে সবাই মিলে আমরা বললাম যে আমাদের প্রকল্পেশন লাগবে, আমাদের আহত নিহতদেরকে সম্মান দিতে হবে। তখন আপনারা ওই ইউনিটিটাকে কোনো সম্মান দিলেন না। আপনাদের আমাদের এত জনসম্মুখ ছিল এখানে, তারপরেও আপনারা কোনো সিদ্ধান্ত দিলেন না। আমরা কি চেয়েছি? আমরা 24-এর স্বীকৃতি চেয়েছি। এটাকে আমরা ডিজার্ভ করি না? আজকে আপনারা সবাই স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছেন। সেই স্বাধীনতা ছাত্র বলেন, জনগণ বলেন, সবার দ্বারা অর্জিত হয়েছে, রাইট? সেই রাইটটা যদি আমাদের না থাকে যে আমরা আমাদের দেশ বা আমাদের যে জাতি তাদেরকে জানাতে পারবো আজ থেকে 100 বছর পরে যে 24-এ কি হয়েছিল আমাদের সাথে, এই ইতিহাস যদি আজকে না থাকে, ওই দোসররা আবার যে কালকে আমাদের উপর হামলা করবে না, তার কি গ্যারান্টি? আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে যদি আমাদের এই জাস্টিস না থাকে? আমরা যে জাস্টিসের জন্য আমাদের ভাইরা রাজপথে জান দিয়েছে, পাবলিক প্রাইভেট সবাই একত্রিত হয়েছিল, জনগণ একত্রিত হয়েছিল। কেউ বলেনি যে আমি কে তুমি কে, সবাই এক রাস্তায় এক স্বরে কথা বলেছে। আমার পাশের ভাইকে আমি চিনতাম না, বোনকে চিনতাম না, তাও তাকে আমি সেবা করেছি, তাকে আমি সাহায্য করেছি। কেন করেছিলাম? আজকের দেশ দেখতে না, আমি জাস্টিস চাই। আমার দেশকে জাস্টিস দিতে হবে, আমার জাতিকে, আমার ছাত্র সমাজকে, আমার জনগণকে জাস্টিস দিতে হবে। আন্দোলনে কে কি করেছে ওই বিষয়গুলো নতুন করে তুলে ধরতে যাচ্ছি না, কারণ ওই বিষয়গুলো সবাই জানেন। তবে আমি একটা জিনিস বলতে চাচ্ছি বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে। সেটা হচ্ছে গিয়ে কথিত রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবত। তারা নির্বাচন নিয়ে বেশ উদ্বিগ্ন। তা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আপনারা এর আগেও কি নির্বাচন করে দেশের ক্ষমতায় আসেননি? অবশ্যই এসেছেন। তা আসার পর তখন কি করেছেন? এখনো যখন আপনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হয়, এখনো কেন আপনার সন্তানের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারি আমলাদের সন্তানদের খোঁজ খবর নেন? ওদের প্রত্যেকের উচ্চশিক্ষার জন্য তাদেরকে দেশের বাইরে পাঠাতে হয় কেন? আপনারা তো এর আগেও ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে তখন কি করেছেন? এখন নতুন করে আপনি ক্ষমতায় এসে দেশ সংস্কার করবেন? আপনার সংস্কারের নীতিমালা, আপনার সংস্কারের যে প্রকৃতি আগে কি করেছেন তা আমরা দেখেছি। ওই গল্প আমাদেরকে এখন শোনাতে আসবেন না প্লিজ। আমি আরো বলতে চাই বাংলাদেশে এরকম একটা গণ অভ্যুত্থান এই প্রথম। আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ এটাকে ভেস্তে যেতে দেবেন না। মনে রাখবেন সিরাজউদ্দৌলার ইতিহাস মনে আছে? মীর জাফর, সিরাজউদ্দৌলার সাথে একবার মির্জাফরি করার কারণে 200 বছর আপনারা ব্রিটিশদের শাসনের শিকার হয়েছেন। আবার মির্জাফরি করেন না, তাহলে আবার হয়তোবা সাফার করা লাগবে। আমি আরো বলতে চাই আমার দেশের টাকা বিদেশে কেন পাচার হয়? ভাই একটু লজিকে বোঝেন।
বিদেশে টাকা পাচার হওয়ার বিষয়ে সবচেয়ে বড় যৌক্তিক যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনি এই দেশে থেকে নিরাপত্তা বোধ করেন না। ইভেন আপনি করলেও আপনার পরিবার নিয়ে আপনি নিরাপদে যে দেশে থাকবেন এই জিনিসটা সুনিশ্চিত নয়। আর এই জন্যই আপনি কি করেন, আপনি নিজে এই দেশে দুর্নীতি করে টাকা কামাইলেও আপনার পরিবার আপনার সন্ততি তাদেরকে নিয়ে আপনি বিদেশে পাঠিয়ে দেন, যাতে করে পরবর্তীতে পরিস্থিতি খারাপ হলে কিংবা মানুষ জাগ্রত হয়ে আপনাকে দাবড়াই দিলে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। তাইলে কিন্তু এটাও মাথায় রাখবেন ভাই, মরলে কিন্তু কবরখানা বাংলাদেশেই হবে। বিদেশে আপনাদের কোন রাজনৈতিক নেতার কবর কি বিদেশ হয়েছে? সবার কবর বাংলাদেশে হয়েছে। তাইলে শেষ ঠিকানা যখন এই দেশে, কেন ভাই? মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এসেছে তারা তাদের দোহাই দিয়ে সংস্কারের নাম করে শুধু চাঁদাবাজি দুর্নীতি করে গিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য বিন্দু পরিমাণ কোনো কাজ করেনি। আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে, সেখানে রাখছে 21 বছর হলে নির্বাচনে প্রার্থী হতে পারবে। আমি দেখেছি বিগত কয়েকদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর বক্তব্য, তারা চায় না 21 বছরে যাতে প্রার্থী করা হয়। তারা এটা বিরোধিতা করতেছেন, মূল কারণ একটাই, তারা যদি তরুণ সমাজ আজকে বাংলাদেশের রাজনীতিতে আসে তাহলে তাদের যে প্রথাগত রাজনীতির ব্যবসা সেটা আর বাংলাদেশে করতে পারবে না। ইতিহাস নতুন করে শুরু হবে। একটা সময় আমাদেরকে বলা হতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে মুরগির মতো থাকে, এরা আন্দোলন রাষ্ট্রের সংস্কারের সময় কথা বলে না। আমরা 8 জুলাই দেখিয়ে দিয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি। এই যে 16 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হল থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামে চলে যায়, তখন আমরা 17 তারিখ উত্তরায় আইবিডির প্রথম মশাল মিছিল বের করেছি সারা বাংলাদেশের মানুষ। আর একটা কথা বলে রাখি, 18 জুলাই এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি রাজপথে না নামতো আজকে এই বিপ্লব হতো না, কখনোই হতো না। আজকে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই সরকারে আমাদের